কথাটা শুনে কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুতেই এটা বিশ্বাস করতে পারছে না ওরা সবার ডিভোর্স হয়ে গেছে। মিলি তাচ্ছিল্য সুরে বলল, এবার যান, মুক্ত করে দিয়েছি আপনাকে। আমি এটা মানি না। মিলি বেশ অবাক হলো, তবুও কিছু বুঝতে না দিয়ে সহজভাবে বলল, তাতে তার কারো কিছু যায় আসে না। আমি এই ডিভোর্স মানি না। মানেন না মানে? কিন্তু কেন জানতে পারি? সাদ উত্তর দেয় না। পেছন থেকে সাফিন জিজ্ঞাসা করে, আপনি ডিভোর্স মানেন না? আপনার মতামত কি কেউ জানতে চেয়েছে মিস্টার সাদ চৌধুরী? শোভা আমার স্ত্রী কিছুক্ষণ আগ অবধি ছিল, কিন্তু এখন আমার বোনের জন্য পরপুরুষ ব্যতীত অন্য কিছুই না। সাদ বলার মতো কিছুই পেল না। কিছুক্ষণ গাইগুই করে বলল, কিন্তু ও আমার সন্তানের মা হতে চলছে। মিলি এবার চটে গেলেন। চিৎকার করে বললেন, আপনার কোনো সন্তান নেই। যারা এসেছে তারা শুধুমাত্র আমার সুবীর সন্তান। সাদ অবাক হয়ে বলল, এসেছে মানে? সাফিন বলল, কিচ্ছু না, আপনি যান এখান থেকে। মিলি চলে যেতে নিলে সাদ পদ আটকালো। অশুভের মতো রাস্তা আগলে দাঁড়িয়ে আছেন কেন? তার আগে বলো, কে এসেছে আর শোভা কোথায়? আপনাকে বলতে আমি বাধ্য নই। সাদ রেগে গেল, বলল, না বলা অবধি আমি তোমাকে যেতে দিব না। সেদিনের থাপ্পড়ের কথাটা ভুলে গেছেন? আই ডোন্ট কেয়ার। ডাক্তার সাহেব এতক্ষণ চুপচাপ সব দেখছিল। এতক্ষণ যা বোঝারও বুঝে গেছে। মিলি শোভার পুরো ঘটনাটা ওকে জানিয়েছে। আর সাদকে দেখে বোঝাই যাচ্ছে শোভা সেই সকল স্বামী। এতক্ষণ কিছু বলে নেই, কিন্তু মিলির সাথে সাদের কথা কাটাকাটি ব্যাপারটা সে বেশ রগল। ও এখন এগিয়ে গিয়ে বললো, দেখুন মিস্টার, এটা হসপিটাল, এটা কোনো সিনক্রেট করার জায়গা না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। সাদ চকিত হয়ে মিলির দিকে, তারপর শোয়েবকে উদ্দেশ্য করে বলল, আমি এখানে কোনো সিনক্রেট করতে আসিনি। আমি জানতে চেয়েছি শোভা কোথায়। মিলি কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে সাপ বলল, রিল্যাক্স মিস, শোভা কেবিনে আছে, ওনার টুইন বেবি হয়েছে, বাচ্চারা এবং উনি ঠিক আছে, এবার আপনি যান। সাদ আকস্মিক বাবা হওয়ার সংবাদটা নিতে পারলো না। বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। ভাবলো, শোভার শুধুমাত্র একার অধিকার এই বাচ্চার উপর? ওর বাচ্চা, ও ওদেরকে নিয়ে যাবে। সেই ভাষ্যমতো সেই কাজ। সাদ বলল, আমার বাচ্চাকে আমি নিয়ে যাব। এই পর্যায়ে সাফিনা রাগ ধরে রাখতে পারলো না। কাপুরুষটা কি বলে বাচ্চা নিয়ে যাবে? ওর বাচ্চা? সাফিন তেড়ে এসে ওর গলা চেপে ধরলো। গলার শিরা ফুলে উঠছে, রাগে কাঁপছে। চিৎকার করে বলল, তোর বাচ্চা কারা? ওই দুটি বাচ্চা আমার, সুবীর। তুই ওদেরকে নিজের বাচ্চা বলতে আসিস? ওরা আমার বাচ্চা, আমি ওদের মামু, ওদের আমি বাপ। ওদের আর কোনো বাপ লাগবে না, শুনলি তুই? সাত ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বলল, ওরা আমার বাচ্চা। তোর এই নোংরা মুখে ওদের পিতৃত্ব দাবি করবি না, হারামজাদা। 100 বার করব, ওদেরকে আমার সাথে নিয়ে যাব। ওরা তোর বাচ্চা না। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছিল শুধু। ওরা জারজ সন্তান। ওদের বাবাকে তা তুই জানিস না, বুঝলি? সাদ রেগে সাবিনকে ধাক্কা মেরে ফেলে দিল। বলল, ওরা আমার সন্তান। মিলি অট্টহাসিতে ফেটে পড়ল। সাহেবের কাঁধে হাত রেখে হাসতে লাগলো। চোখের পানি এসে পড়েছে হাসার দরুন। অনেক কষ্টে হাসিটা চেপে বলল, তাই নাকি সাদ চৌধুরী? রাগি গেলে সাদ বলল, অবশ্যই, কিন্তু এর প্রুফ কি? সাদ বলল, প্রুফ মানে? আর ইয়ার সিম্পল কথাটা আপনার মতো চতুর্থ ব্যক্তি বুঝতে পারছে। আমি তো সহজে বাংলায় ঝেড়ে কাটছি। যা বলার ক্রিয়ায় বলুন। আমি ভনিতা পছন্দ করি না। ও আইসি। সো মিস্টার সাদ চৌধুরী, আমি আবারও বলছি, সুবীর বাচ্চারা যে আপনার, তার প্রুফ কি? এমন কোনো এভিডেন্স আছে যেগুলোর ভিত্তিতে আপনি বাচ্চাদের নিজের করে দাবি করতে পারেন? সাদ সহজভাবে বলল, শোভাই প্রুফ। কিন্তু শোভা যে অন্য কথা বলে। কি বলে? সুবীর বাচ্চার বাবা অন্য কেউ। সাদ রেগে গেলেন। আমি বিশ্বাস করি না। আমি ওর সাথে দেখা করতে চাই, কিন্তু ও চায় না। আর তাছাড়া বাচ্চারা যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি ওদের উপর কর্তৃত্ব ফলাতে পারেন না মানে? মিলে হাসে। তারপর ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করে, সাথে আরেকটা পেপার আছে, সেখানে লেখা বাচ্চাদের উপর স্বাদের কোনো অধিকার নেই, শুধু সুবির অধিকার থাকবে। আপনি ডিভোর্স পেপারের সাথে সাথে চাইল্ড কাস্টাডি পেপারও সাইন করেছেন। সো মিস্টার, এবার থেকে ফুটুন। হতভম্ব এবার আর নিজেকে আটকাতে পারলেন না। এত বড় একটা ধোকা দেওয়া হলো তাকে। কে? সে দুপায়ে গিয়ে মিলির হাত থেকে পেপারগুলো কেড়ে নিয়ে চায় ছিঁড়তে উদ্দেশ্য। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু। মিলি কিছুতেই ছাড়ছে না পেপারগুলো। সাপিন সাদকে ছাড়াতে গেলে সাদ মিলিকে ধাক্কা মারে। টাল সামলাতে না পারে মিলি পিছলে পড়ে যায়। ভাগ্য ভালো পেপারগুলির কোনো ক্ষতি হয়নি। সাহেব দৌড়ে গিয়ে মিলিকে ওঠায়, তারপর রেগে সাদকে বলে, আপনি এখান থেকে বেরিয়ে যান, নাকি দারোয়ান ডাকবো? সাদ সাপিনকে পেছন থেকে ধরে রেখেছে। সে ফুঁসে উঠছে, বলল, তোদের যা ইচ্ছা কর, আমি এত সহজে হাল ছাড়বো না। মিলি এসে ওর গালে থাপ্পড় মারে, বলে, সে যেদিন নিজের বাচ্চাদের জারজ আখ্যা দিয়েছিলে, সুবীর চরিত্রের স্বামী হয়ে দাগ লাগিয়েছিলে, সেদিন মনে ছিল না? তোকে বড় ভাইয়ের মতো সম্মান করতো না? তুই সুবীর সুইসাইড নিউজ শুনে দেখতে আসেনি, মধুর চাকের খোঁজে বেরিয়েছিলি। তোর বাপ আমাদেরকে অপমান করে বের করে দিছিল, মনে নেই সেদিনের কথা? যেদিন সাপিন ভাই আঙ্কেল তোর কাছে গিয়ে নিজের মেয়ের জীবন ভিক্ষা চেয়েছিল, তখন তুই লাথি মেরে ভাগিয়ে দিয়েছিলিস। এই 8 মাস একবারও খোঁজ নিয়েছিস, অথচ তুই নতুন বউ নিয়ে সুইজারল্যান্ডে ঘুরে এসেছি, তখন এসবের কথা মনে ছিল না? মিলি হাঁপাচ্ছে। ডাক্তার সাহেব ওকে ধরে রেখেছে। সাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অপমান লজ্জায় ওর ইচ্ছে করছে মিলিকে লাথি মেরে সরিয়ে দিতে।
এবার মনে হচ্ছে বেশ করেছে, সবার সাথে বেশ করেছে। জোরে জোরে বলে, বেশ করেছি আমি, যা হয়েছে ও এটারই যোগ্য। সাবিন কষে থাপ্পড় মারে, সোয়েব সিকিউরিটিকে ডেকে আনে। সাবিন ওকে জোরে হসপিটাল থেকে বের করে দেয়। রাগে সাদের গা খাপছে, কোনো মতে বাড়ি ফিরে আয়। তখন রাত 1টা বাজে। মুন্নি ডেইজি ওরা গেস্ট রুমে শুয়েছে। টিনা ফোনে ইপ্তির সাথে প্রেমালাপে লিপ্ত। এই অদ্ভুত সময় সাদ ঘরে ঢুকতে হাতের কাছে যা পেল তাই ফ্লোরে ছুঁড়ে মারল। টিনার শখের পারফিউমটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চমকে পিছন ফিরে দেখে রক্তপূর্ণ চেহারা নিয়ে সাদ হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙছে। টিনা ভয়ে বিছানা থেকে নেমে এলো, জিজ্ঞাসা করলো, কী হয়েছে বেবি? সাদ কিছুতে সহ্য করতে পারছে না, চিৎকার করে বলে, এক্ষুনি ঘর থেকে বেরো, আমি একা থাকতে চাই। টিনা কিছু বলার আগে সাদ ধমকে উঠলো। ভয়ে টিনা ঘর থেকে বেরিয়ে গেল। ভাঙাভাঙির এই শব্দ নিচতলায় পৌঁছালো। রমিলা আর সাদিক সাহেব কেউই শুনতে পেল না। টিনে বেরোতে সাদ ঘরের দরজা লাগিয়ে গেল। পানির গ্লাসটা ছুঁড়ে মারে ফ্লোরে। মিলি এই হারামজাদি দ্বিতীয়বার ওর গালে থাপ্পড় মারল, তাও আবার বাইরের মানুষের সামনে। আর কি বলে, ওই শোভার সাথে ওর তালাক হয়ে গেছে, বাচ্চাদের উপর ওর অধিকার নেই। এত বড় অপমান সাদ নিতে পারছে না। কিন্তু ও এরকম করছে কেন? শোভা, হ্যাঁ শোভাকে আজকাল বড্ড মিস করতো। প্রথম যখন শোভাকে দেখে তখনই ওকে পছন্দ করে প্রেমে পড়ে যায়। এদিক যেতে না যেতে শোভা একসময় ওকে ভালোবেসে ফেলে। কিন্তু যখন জানতে পারে ওদের দুই পরিবারের মধ্যে জমি নিয়ে পুরনো শত্রুতা আছে, তখন সাদ চিন্তায় পড়ে যায়। শোভার প্রেমের পড়ার একটাই কারণ, শোভা অপরূপ সুন্দরী। ও সেই সৌন্দর্য ভোগ করার উদ্দেশ্য মূলত ওর সাদের সাথে প্রেম করার অভিনয়। কিন্তু যখন নিশ্চিত হয়ে যায় যে আদৌ ওর ফ্যামিলি ওদের বিয়ে দিবে না বা মানবে না, তখন সাদ মনের বাসনা পূরণের জন্য গোপনে বিয়ে করে নেয় শোভাকে। অবশ্য শোভা গোপনে বিয়ে করতে রাজি ছিল না। যাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে কাছে হার মেনে বিয়ে করছে, এটাই ওর ভুল। বৈবাহিক সম্পর্কে দোহাই দিয়ে বেশ কয়েকবার ও আর শোভার মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। যখন সাদ জানতে পারে শোভা প্রেগনেন্ট, তখন নিজের চরিত্রে যাতে কালি না লাগে, বাবার কাছে যাতে ছোট না হয়ে যায়, তখন বিয়ের বিষয়টি স্বীকার করলেও বাচ্চাদের জারজ উপাধি দেয়। সাদিক সাহেব ছেলেকে বিশ্বাস করেন, তাই সাদের কথা মেনে নেয়। কিন্তু টিনার সাথে বিয়ে হওয়ার পর সাদের মাঝে মাঝে শোভার কথা মনে পড়তো। দুই বউয়ের মাঝে অনেক তফাৎ খুঁজে পায়। ভাবে টিনার সাথে কখনোই সুখে থাকতে পারবে না। তখনও শোভাকে মনে পড়ে, তাই তো আর ছুটে গিয়েছিল। কিন্তু মাঝখানে ওই মিনি মেয়েটা বেশ বাড়াবাড়ি শুরু করে দেয়। না, আর কিছুই ভাবতে পারছে না। এখন আর কাউকে চাই না, নিজেকে শান্ত করতে কাউকে চাই। দরজা খুলে বেরিয়ে গেল সাদ। নিচতলায় নেমে দেখে টিনা সোফায় শুয়ে আছে, মোবাইল টিপছে। সাদ ওকে কোলে তুলে রুমের দিকে হাঁটা দিল। আচমকা টিনা অবাক হয়ে উঠল, বলে, আরে কী করছে, নামো আমাকে। চুপ, একদম চুপ। ধমক খেয়ে টিনা চুপ হয়ে গেল। দুহাত ছাদের গলা জড়িয়ে দিল। সাদ রুমে এনে বিছানায় ছুঁড়ে ফেললো টিনাকে। ঝাঁপিয়ে পড়ে উঠলো ওর উপর, নিজের রাগগুলো মেটাতে থাকে টিনার উপর। এদিকে রাতের ঘটনার ঘটে যাওয়ার পর রমজান সাহেব আর শোভা কাউকে কিছু জানায়নি। সকালবেলা শোভার ঘুম ভাঙে বেশ দেরিতে। হাতে স্যালাইন পুশ করা হচ্ছে, নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। শোভা প্রথম অবাক হয় যখন টুইন বেবির খবর শুনে, কান্না করে দিয়েছিল। বাচ্চাদেরকে রাতে মায়ের কাছে দেওয়া হয়েছে। সালমা বেগম মেয়ের জন্য নরম খাবার নিয়ে এসেছেন বাড়ি থেকে, চামচ দিয়ে একটু একটু করে ওর মুখে তুলে দিচ্ছেন। এর সময় খুশির খবরটা ওকে মিলি দিল। খুব খুশি গলা বলল, হে সুবি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। শোভা অবাক হয়ে বললে, কিসের সারপ্রাইজ, গেস কর, বল না, তার আগে বল তুই আমাকে কি দিবি। শোভা কিছুক্ষণ ভেবে তারপর বলে, তোকে একটা উম্মা দেবো তোর গেলে। মিলি হেসে উঠলো, বা দারুণ, এবার বল সারপ্রাইজ, আগে বল কাঁদবি না। শোভা সন্দেহ চোখে তাকালো, জিজ্ঞাসা করলো, কী এমন সারপ্রাইজ যে আমি কাঁদলেও কাঁদতে পারি। মিলি ব্যাগ থেকে পেপারসগুলো শোভার হাতে দিয়ে বলো, নিজেই দেখে নে। শোভা এক হাতে আস্তে আস্তে কাগজগুলো দেখে, যাদের সাইন করা ডিভোর্স এবং চাইল্ড কাস্টাডি পেপার। না চাইতো ওর চোখে পানি এলো। মিলি ধমকে বলল, একদম কাঁদবি না, কত কাণ্ড ঘটিয়েছি, কাজটা করছি জানিস তুই। শোভার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। কাল চাইলাম আর আজ তুই আমার কাজটা সফল করে দিলি। কিভাবে করলি রে? পেপার সব আগেই তৈরি করে রেখেছিলাম। আমি সন্দেহ করছিলাম ওই সাইদা বাচ্চাদের উপর অধিকার চাইলেও চাইতে পারে, আর ওই কুত্তার বাচ্চার কোনো ছায়া আমি তোর বাচ্চার উপর পড়তে দিব না বলে ঠিক করে রেখেছিলাম। তুই কাল বলতে আমি হোস্টেল থেকে অজন্তাকে নিয়ে আনিয়ে নিলাম, আর কাকতালীয়ভাবে ওই হারামিটা রাতে তোকে দেখতে এসেছিলো, আর আমি কৌশলে সাইনটা করিয়ে নিলাম। ভালো করেছিস। সবাই ইশারায় মিলির কাছে ডাকে, তারপর মিলি গেলে একটা উম্মা দিয়ে বলে, খুব ভালো করেছিস। ওনার কোনো ছায়া বা অধিকার আমার সন্তানের উপর নেই, থাকতে পারে না। সালমা বেগম এতক্ষণ চুপচাপ সব শুনছিল। তিনি বরাবর নরম মনের মানুষ। মিলি মেয়েটাকে তিনি নিজের মেয়ের মতো দেখেন। সবার এই দুঃসময় মেয়েটা যে কিভাবে ওদের পাশে ছিল, অন্য কেউ হলে কখনোই থাকতো না, এতটা সহ্য করতো না। তিনি মিলিকে জড়িয়ে ধরে কেঁদে দেন। মিলি হেসে বলেন, কেঁদো না তো মনি, এবার আমাদের কত দায়িত্ব বলো, সব কিছু ভুলে নতুন করে সব শুরু করতে হবে আমাদের, এ সময় কাঁদলে চলবে। সালমা বেগম আবেগে অন্য বলেন, তুই এবার থেকে আমাদের বাসায় থাকবি, আমি কোনো কথা শুনতে চাই না। সবার নরম গলায় দাবি জানালো যে এবার থেকে মিলি ওদের বাসায় থাকবে। মিলিও রাজি হয়ে গেল। কথাবার্তা বলার এক পর্যায়ে সবাই জিজ্ঞেস করে, আচ্ছা উনি কি বাচ্চাদের দেখেছেন? না। তাহলে জানলো কীভাবে? মিলির মুখটা কালো হয়ে গেল। আশ্চর্য, ওই হৃৎপিণ্ডের ডাক্তার এই কথার জন্য শাস্তি দেওয়া দরকার ছিল। ওই হাদারামকে না বললেই তো সাদ আরও জানতে পারতো
কাল রাতে এত ঝামেলা হতে পারতো না। মিলি শক্ত গলায় কিলমিল করে বলল, ডাক্তার সাহেব, ওই যে হার্টের ডাক্তার উনি। দাঁড়াও আমি আসছি। এই বলে মিলি গটগটি কেবিন থেকে বেরোয়। ডাক্তার সাহেবকে খুঁজছে, কিছু প্রশ্ন জানার আছে ওর, একদম ভুলে গিয়েছিল। গন্তব্য সাদ নামক অমানুষটা সবার পিছু ছাড়লো না। হাসপাতালে যে কদিন রাখা ছিল সেই কদিন নিয়মিত গিয়ে ঝামেলা করে আসতো। ওসবে অতিষ্ঠ হয়ে রিলিজ করার আগে সবাইকে বাসায় নিয়ে আসা হলো, কারণ সাদের হাত অনেক লম্বা। যদি ওদের কিছু করে বসে তখন কোনো কিছু করার থাকবে না। শোভা জাস্ট এটা সহ্য করতে পারছে না। লোকটা কেন তার জীবন নিয়ে আবারও সিনেমিনি খেলতে চাচ্ছে? সে কি চাইছে বুঝতে পারছে না শোভা। ওকে চায় না, এক বিন্দু পরিমাণ ভালোবাসার দূর অনুভূতি নেই। শোভা এখন তার সন্তানদের নিয়ে বাঁচতে চায়। মিলিও শোভার বাসায় শিফট করেছে। সে নিজে হাতে বাচ্চাদের খাবার বানিয়েছে, দিয়েছে, খেয়াল রেখেছে। একজনকে ঘুম পাড়িয়ে অন্যজনকে নিয়ে ঘরে হাঁটাহাঁটি করছে। নিজের সন্তান হলে যেরকম করতো সেরকম শোভার বাচ্চাদের দেখে রেখেছে। শোভার মেয়ের হার্টের প্রবলেম এখন অতটা নেই। ডাক্তার সাহেব সব কিছু দেখেছেন, চিকিৎসা করেছেন। সেদিন এটা জানার আগে মিলি শোয়েবের কাছে গিয়েছিল। অশান্ত মনটা বারবার জানিয়ে দিয়েছিল এই বুঝি শোভার মেয়েটার কিছু হয়ে যায়। তাই আল্লাহ তাআলার কাছে এতটা কঠিন হয়নি, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। শোভা একটু একটু হাঁটার চেষ্টা করছে। পেটের স্যালাইগুড়ি মোটামুটি শুকিয়ে গেছে। আজকালের মধ্যে ড্রেসিং করতে চলে যেতে হবে হাসপাতালে। মিলি ছেলেটাকে নিয়ে ঘরে পায়চারি করছে। তখনই সালমা বেগম এসে বলল, কিরে মিলি, তুই এখানে? সকালে খাবার মুখে দিসনি? এই তো যাচ্ছি, পুচকু ঘুমিয়ে নে। আমার করে দে, শিগগির খাবারটা খেয়ে নে মা, নইলে আবার গ্যাস্ট্রিক সমস্যা শুরু হবে যে। তুই খেয়ে না, সুবি খেয়েছে? তুই বাকি, যা না মা। মিলি সালমা বেগমের তোড়জোড়ে এক প্রকার বাধ্য হয়ে ডাইনিংয়ে গেল। সে সকালে নাস্তা খেতে পারে না। ভাত আর আলু ভাজি মেখে খেতে শুরু করলো। এমন সময় ফোন বাজতে লাগলো। সালমা বেগম বিরক্ত হয়ে বলল, মেয়েটাকে কেউ দুরন্ত শান্তিতে খেতে বসতে এখনও ফোন। মিলি ফোনটা রিসিভ করলো। ম্যাজিস্ট্রেট রিপার ফোন। মিলির খুব পরিচিত। মিলির কথায় শোভার ডিভোর্স পেপারগুলো তিনি রেডি করে রেখেছেন। এখন সেই মতো কাজ চলছে। মিলি খেতে খেতে বলে, বলুন, ব্যস্ত নাকি? না আপু, খাচ্ছিলাম। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করিও, কোনো সমস্যা? আরে না, জানোই তো এসবের কত ফর্মালিটি। শোভা তো আসতে পারছে না, ওই বললো তোমাকে পাঠাবে, এসে কাগজপত্রগুলো নিয়ে যাও। ও আচ্ছা, আমি আসবো, তাই বিকেলের দিকে এসো। আচ্ছা রাখি। মিলি ফোন রেখে খাওয়ায় মন দিল। সম্প্রতি ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ রাখার খাতিরে মিলি তার সাথে মেসেঞ্জারে কানেক্ট হয়েছে। ওইদিকে শোয়েব তো সুযোগ পেয়েছে মিলির চোখে নিজেকে সেরা প্রমাণ করার। তাই মেসেজ করলো মিলিকে, হাই। খাওয়ার মাঝখানে মেসেজ আসায় খুব বিরক্ত হলো। এসব কি? এই হাদারাম ডাক্তার ওকে হাই লিখে পাঠালো। মিলির সাথে সাথে হাই হ্যালো করার সম্পর্ক নাকি? বিরক্ত মিলে কাঁচামরিচ কামড় দিয়ে ফোনটা দূরে ঠেলে দিল। ধীরে সুস্থে খাওয়া সেরে শোবার ঘরে গিয়ে দেখে পুচকি দুজনে ঘুমিয়েছে। শোবার শুয়ে শুয়ে বই পড়ছে। বারান্দায় দরজা দিয়ে ফুরফুরে বাতাস আসছে। মিলি দরজাটা আটকে দিল। ড্রয়িং রুমে বসলো একটু। রান্নাঘরে সালমা বেগম দুপুরে রান্না করছে। টুংটাং শব্দ আসছে। কোনো কাজে নেই বলে মিলি ফোনটা হাতে নিল। শোয়েব ইতিমধ্যে আরও একবার হাই লিখে পাঠিয়েছে। মিলি রেগে সরাসরি ফোনটা করলো। শোয়েব এবার একটু বোকা বনে গেল। ভেবেছিল চ্যাটের মাধ্যমে ভাব জমাবে, কিন্তু এই তেজি ঘোড়া তো সরাসরি ফোন করে বসলো। ইতস্তত করে ফোন ধরে বলে, জি বলুন। মিলি রেগে বলল, আপনি কি আমার দুলাভাই বা বব লাগেন? আপনি শোয়েবের ঠোঁটে উল্টে গেল। ভিতর গলা বলে, না। তাহলে বরাবর হাই এলো পাঠাচ্ছেন কেন? তাহলে কি পাঠাবো? মুসলমান হিসেবে সালামের বিনিময় করবেন? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কি নকল করে পাশ করেছেন? একজন ডাক্তারের তো এই হাল হওয়ার কথা না। ডাক্তারদের অ্যাটিটিউড আলাদা থাকে। আর আপনি দেখেই তো মনে হয় মাকাল ফল। না, আসলে আমি ওরকম না। আমার বাইরে যাই হোক না কেন, মনে মনে আপনি একটা মিচকা শয়তান। আর কিছু বলার আছে? শোয়েব অপমানিত বোধ করলো। কোনো মতো বললো, বেবিরা কেমন আছে? ভালো। আচ্ছা, রেখে দেই। আল্লাহ হাফিজ। ফোনটা রেখে শোয়েব এক গ্লাস পানি ঢকঢক করে গেল। ও আসলে বাইরে ভিতরে দুরকম। ভিতরে মিলিকে ভালোবাসে, বাইরে এমন একটা ভাব যেন প্রেম নামক জিনিসটা বুঝেই না। এই মিলিটা বড্ড ভয়ানক। মুখের উপরে এসব কথা বলে দেয়, যাতে করে উত্তর দেওয়ার জো পাওয়া যায় না। পরবর্তী পেশেন্টকে ভিতরে ডেকে নিল সে। এদিকে সাহেবের সাথে কথা শেষ করে মিলি আবার শোবার ঘরে গেল। শোবার চুল আশ্রাচ্ছে। মিলি ধমকে বলল, আমাকে বললে আমি বেঁধে দিতাম। শোভা হেসে বলল, তোরা কি সবাই আমাকে কোলে করে রাখবি? পাগল, সব কাজ তোরাই করছিস আর আমি বসে বসে আলুর বস্তা হচ্ছি। মিলি চিরুনি নিয়ে শোবার চুলে আশ্রে বেনুনি কাটতে লাগলো। শোভা কিছুক্ষণ চুপ করে রইল। বাচ্চাদের মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে মিলি জিজ্ঞাসা করো, শোন না মিলু, বল, একটা কথা জিজ্ঞাসা করবি? হাজারটা করতে পারিস, তুই রাগ করবি না তো? রাগার মতো বললে না, বললে অবশ্যই রাগ করবো না। প্রশ্নটা সাদার আমাকে নিয়ে। মিলি সহজভাবে বলল, বল। শোভা জিজ্ঞাসা করলো, বাচ্চারা কার মতো হয়েছে, আমার মতো নাকি সাদের মতো? মিলি বাচ্চাদের দেখলো, তারপর খুঁটিয়ে বলতে লাগলো, ছেলে পুরোতই, আর পুচকিটার চেহারায় সাদের চেহারা ছাপ আছে, নাকটা ওনারই মতো। এক কথায় মেয়েটা ওই সাইদার কাটিং কুটিং পাইছে। শোভা হেসে বলল, আমার ধারণাই তাহলে ঠিক। কিসের ধারণা? আমিও পুচকিটার সাথে তাই ওই লোকটার মিল পেয়েছি।
তাই তোকে জিজ্ঞাসা করলাম। মিলি শোভাকে পিছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুই এখনও ওনাকে ভালোবাসিস তাই না? শোভা উত্তর দিল না, কিন্তু সত্যি কি সাতকে ভালোবাসে মনে মনে? না, কখনোই নয়। ও শুধু ঘৃণা করা পাওয়ার যোগ্য, যেটা শোভা আজীবন করে যাবে। বললাম, আগে বাঁচতাম, এখন এক ফোঁটাও না। অনেক ভালো, এটাই তো চাই। এটাই সত্যি। মেরাজ যেমন নরম হতে পারে, ততদিক কঠিন হতে পারে। আঘাত পেলে মেরাজে পাথরের মতো কঠিন হয়ে বিপদের মোকাবিলাও করতে পারে, সেটা আমি জেনে গেছি। তোর অনেক ভালো হবে সুবি। এজন্যই যে তোর কাছে আমি ঋণী। মোটেও না, আমি তোর বন্ধু, সেই দায়িত্ব পালন করেছি। এর চেয়ে বেশি কিছু করেছিস। নিজের আপন না ভাবলে কেউ কারোর জন্য এতটা লড়াই করে না। আজ আমি বেঁচে আছি, বাচ্চারা বেঁচে আছে, সবটার ক্রেডিট একমাত্র তোর। সাদের এসব কাণ্ডকীর্তি কেউ জানতে পারেনি। টিনা অথচ পাত্তা নেই। সে এখন বাইরে গিয়ে ইপ্তির সাথে দেখা করতে। যদিও সবাই জানে শপিংয়ে গেছে। সাদির সাহেব বিকালবেলা হালকা নাস্তা করে বারান্দায় বসে আছেন। এমন সময় সাদ এলো, চুপ করে দাঁড়িয়ে। সাদিব সাহেব জিজ্ঞাসা করলো, অফিসে যাও না কেন? এমনি। এমন করলে হবে না, নিয়মিত অফিসে যাবে। আব্বু কিছু বলবে? কী বিষয়? শোভার বিষয়। কে শোভা? ভুলে গেলে? রমজান আঙ্কেলের মেয়ে, আমার প্রথম স্ত্রী শোভা। হঠাৎ মনে পড়লো শোভার কথা। একদম ভুলেই গেছিলাম। ওদের ডিভোর্সটা বাকি আছে। সাদির সাহেব ভাবেন, রমজান যতই শত্রু হোক, মানুষটা ভালো, আত্মসম্মান প্রবল। আর যেই রমজানের মেয়ে কিনা গোপনে সাদকে বিয়ে করলো, আবার কার সাথে নষ্টামি করে বাচ্চা পয়দা করে ছাদের উপর দোষ চাপাচ্ছে। নষ্ট হয়ে গেছে মেয়েটা, অতিরিক্ত আদরে বাদর বানিয়ে ফেলছে। এখন তো মজা বুঝতেই হবে রমজানকে। কী হয়েছে? ওর বাচ্চা হয়েছে। সাদির সাহেব নাক ছিটকেলেন, বললেন, কার বাচ্চা জানা গেছে? জি। কার? আমার। সাদের অকপট স্বীকারোক্তিতে সাদের সাহেব চমকে উঠলেন। তিনি নিজের দোকানকে বিশ্বাস করতে পারছিলেন। জিজ্ঞেস করলেন, মানে শোভার গর্বে আর কারো না, আমার অংশ ছিল। সাদ, জি আব্বু। তাহলে তুমি অস্বীকার করলে কেন? কারণ আমি তখন শোভাকে চাইনি, আমি আপনার কাছে ছোট হতে চাইনি। কিন্তু আজ? কি আজ? কি এমন হলো যে তুমি এতদিন পর আমাকে এসব বলছো? শোভা আমাকে ডিভোর্স দিয়েছে, তার উপর বাচ্চাদের কাজটি সে নিজের নামে করে নিয়েছে। বাচ্চাদের মানে? আব্বু, আমার দুইটা সন্তান এসেছে পৃথিবীতে, আমি ওদেরকে চাই। সাদির সাহেব বিষম খেলেন। পুরো বিষয়টা ওনার মাথার উপর উল্টোপাল্টা করে দিল। ওনার শক্তিটুকু নেই একসাথে দুজন বংশ প্রতিবেদী, অথচ তার অন্তরালে। আর তিনি কিনা এতক্ষণ শোভাকে খারাপ বলেছিলেন। তিনি রেগে বললেন, কি বলতে চাও তুমি? আমি টিনাকে ছেড়ে দিতে চাই। সাদির সাহেব কষে থাপ্পড় মারলেন সাদের গায়ে। রেগে বললেন, তুমি জীবনটা খেলনা পেয়েছো? যখন যা ইচ্ছে তুমি তাই করছো? এত সোজা? আব্বু, শোভা আমাকে ডিভোর্স দেওয়ার দুঃসাহস দেখেছে। আমিও প্রতিশোধ নিতে চাই। আমি ওর কাছ থেকে আমার বাচ্চাদের কেড়ে নিতে চাই। সাদির সাহেব আবারও থাপ্পড় মারলেন। বলেন, ছি, যারা সন্তানের হিসেবে পরিচয় করিয়ে তুই আবার বড় বড় কথা বলছিস। আমার তখন ভুল হয়ে গেছিল, কিন্তু এখন আমি চাই ওদের। চাইলে তো হবে না। টিনা তোমার বর্তমান স্ত্রী, ওর বাবাকে তো চেনো কীরকম মানুষ। যদি শুনে তোমার আগের স্ত্রী বাচ্চা আছে, তাহলে সোজা জেলে ঢুকাবে। আমাদের সমাজে আমাদের রেপুটেশন কোথায় নামবে ভাবতে পারছো? তার চেয়ে যা হবার হয়ে গেছে। চুপচাপ থাকো, ভুলে একথা টিনাকে বলে বসো না। এদিকে সাত নাচরবান্দা, সে যে করে হোক বাচ্চাদের চায়। হঠাৎ এত দরদ কোত্থেকে আসেছে সাদিদ সাহেব বুঝতে পারছে না। ওনার এসব অশান্তি আর ভালো লাগছে না। বিরক্ত হয়ে সাতকে দুটো থাপ্পড় মেরে তিনি ঘরে চলে গেলেন। সাত থাপ্পড় খেয়ে আবারও হিংস্র হয়ে গেলেন। ভাবে, যে করে হোক ও বাচ্চাদের নিয়ে আসবে। দরকার হলে শোভাকে লাথি মেরে ফেলে দিয়ে চুরি করে নিয়ে আসবে। তবু ওদের চাই চাই। সে নিজেও বুঝতে পারছে না এত পিতৃত্বের অধিকার নিতে ওর কেন মন চাইছে। শুধু কি প্রতিশোধের নেশায়? পরদিন শোভাকে নিয়ে মিলে হসপিটালে যায়। ডাক্তার সাহেবের সাথে দেখা হয়। ড্রেসিং সেরে ওরা খানিকক্ষণ বসে। বাচ্চাদের বাসায় রাখা হয়েছে। সালমা বেগম আর কাজের মহিলা দেখে রাখেন। এমনিতে বেশি কান্নাকাটি করে না, এটাই ভালো দিক। ক্যান্টিন থেকে হালকা খাবার খেয়ে নেয়। আসার পথে আবারও সাহেবের সাথে দেখায়। সাহেব মিলিকে জিজ্ঞাসা করছেন, ভালো? আজব, একটু আগে এনে দেখা করলাম, তখন জিজ্ঞাসা করলেন না কেন? মনে ছিল না। ভালোই, আপনি? আমিও ভালো। আর কিছু জিজ্ঞাসা করবেন? না, মানে বাচ্চাদের দেখে শুনে রাখবেন। কোনো হেল্প লাগলে লজ্জা না লেগে আমাকে বলবেন। মিলি বিস্ময় নিয়ে বলে, সাহায্য লাগলে অবশ্যই বলবো। এখানে লজ্জা পাবার মতো কী আছে? না, মানে মেয়েরা একটু লজ্জাবতী হতে, তাই। আমি অন্য সব মেয়েদের মতো নই, ওকে? সাহেব থতমতো খেয়ে বলল, ও আচ্ছা। শোভা দুজনে খুনসুটি দেখে হেসে ফেলল। মিলি রেগে বলল, দাঁত কেলাচ্ছিস কেন? এমনি। আসলে সাহেব বলে, আসলে ভাইয়া, আমাদের মিলিটা না মাথা একটু খারাপ আছে। সে সব কিছু সহজভাবে নিতে পারে না। সাহেব তাল মিলে বলল, বুঝতে পেরেছি। মিলি চোখ পাকালো, বলল, কি বুঝতে পেরেছেন? এই যে আপনি আমাকে সহ্য করতে পারেন না। কে বলল? আপনার আচরণে দেখে বোঝা যায়। মিলি গলা নরম করে বলল, মোটেও না। শোভা শোয়েবকে বলল, ভাইয়া, আমিও লক্ষ্য করছি মিলি আপনি মিলিকে ভয় পান। কারণটা জানতে পেরে শোয়েব হাসে। তারপর নিজের মায়ের ঘটনাটা বেশ সাহস নিয়ে বলে। শোয়েব মায়ের সাথে নিজের আচরণে মিল খুঁজে পেয়ে মিলি প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। শোয়েব চকিত লক্ষ্য করে মিলিকে। শোভা দুজনের চাহিনি লক্ষ্য করে আড়ালে হাসে। শোয়েব নিজেই মনে ভাবে, আজ এত সহজে এত কথা বলে ফেলছে। কি হয়েছে ওর? প্রেমে একেবারে হাবুডুবু, বাতাসে যেন প্রেমে প্রেমে গন্ধ। আহা, বিকেলটা আজ এত সুন্দর কেন? মিলির চোখে চোখ রেখে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু মিলির ভয়ঙ্কর দৃষ্টির দিকে তাকানোর সাহস পেল না। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল দোয়া। আহা,
এভাবে কথা বলতে বলতে বাইরে চলে গেলো। এমন সময় সামনে তাকিয়ে শোভা দেখলো সাত। হঠাৎ সামনে পড়ে যায়, সাত দাঁড়িয়ে পড়লো। ওদের তো খুঁজছিল সাত। এদিকে শোভা পাথরের মতো দাঁড়িয়ে আছে। 8 মাস পর মানুষটার সাথে দেখা, ওই অমানুষ বিশ্বাসঘাতকতার সাথে কেন দেখা হলো? শোভা ওড়না দিয়ে মুখ বেঁধে নিয়ে, যার অর্থ সাত তার কাছে এখন পরপুরুষ। সে সাদের মুখ দেখতে চায় না, সাতকে নিজের চেহারা দেখাবে না। সাত বুঝে গেল। এতদিন পর দেখা, ভালো করে শোভাকে লক্ষ্য করতে পারলো না, কিন্তু এক ঝলকে দেখায় বুঝতে পারলো শোভা আগের চেয়ে এখন আরও বেশি সুন্দর হয়েছে। মিলি শোয়েব দুজনে চুপ। পরিস্থিতি কেমন ঘোলাটে। মিলি দাঁতে দাঁত চেপে শোভার হাত ধরে শোয়েবকে বলল, আমাদের একটা রিক্সা ঠিক করে দিন তো। শোয়েব বিনয় স্বরে বলল, চলুন। ওরা পা বাড়াতে সাত পথ আটকালো। এবার মিলিয়ে আগে শোভা বলে উঠলো, কী চাই? সাত অকপটে বলে উঠলো, বাচ্চাদের। শোভা হেসে ভুরু নাচিয়ে বলল, আমাকে চান না? সাত কী বলবে ভেবে পেল না। শোভা বলল, কিন্তু বাচ্চাদের তো আমি দিতে পারি না। কেন? সেই প্রশ্নের কৈফিয়ত তো আমি কোনো অমানুষকে দিব না। সাত রেগে বলে, দিতে হবে, আমি ওদের বাবা। নো মিস্টার, আপনি হয়তো বাবা নামের অর্থ বা ব্যাখ্যা কিছুই জানেন না। প্লিজ আগে এসব জেনে আসুন। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো শোভা। আরে আমি কোথায় বাড়াবাড়ি করলাম? বাদ দাও, এখন বলো আমার বাচ্চাদের দিবে কি না। প্রশ্নই আসে না। ওদের জন্ম দিয়েছি আমি, আমি ওদের মা। 9 মাস পেটে ধরেছি, নিজে মরতে মরতে ওদেরকে পৃথিবীর আলো দেখেছি। কি আপনার কাছে তুলে দিব এত সহজ, যেন ওরা আপনার কাছে পণ্য? সাত রেগে গেল। পণ্য। শোভা সাদের গালে থাপ্পড় মারল। বলল, ভবিষ্যতে আপনার মুখ কোনোদিন আমাকে দেখাবেন না, ফল ভালো হবে না। সাত শোভার গলা পেয়ে চেপে ধরে। আচমকা এমন কাণ্ডে মিলি সাহেব দুজনে হতভম্ব হয়ে যায়। মিলি টেনেও সাতকে সরাতে পারছে না। সাহেব এক ধাক্কায় সাতকে সরিয়ে দিল। রেগে বলল, আপনার সাহস তো কম নয়, আপনি শোভার গায়ে হাত তোলেন। আপনার তো জানা উচিত আপনাদের ডিভোর্স হয়ে গেছে, বাচ্চাদের অধিকার একমাত্র শোভার আছে। তাহলে আপনার এসব ঝামেলার মানে কি? হোয়াট দ্য হেল? এই কুত্তা, তোকে বলতে হবে কে তুই? সাদের মুখের ভাষা খারাপ করায় শোভা আরও রাগলো। বলল, নিজের পরিচয় তো দিয়েই দিলেন, আর উনিকে জানতে চান? উনি আমার ভাই, বুঝেছেন? এখন তো কত লোকে ভাই বানাবি, তোর মতো মেয়েরা এমনই হয়। মিলি এবার ফুঁসে ওঠে, তাই বুঝি? তুই দুই বিয়ে করছিস, বাচ্চাদের দারুজ বলছিস? আহা, কি ভালো পুরুষ আপনি। সাত বলল, চুপ থাক। শোভা সাতকে চিৎকার দিয়ে বলে, বাজে কথা বলা বন্ধ করুন, নইলে দেখবেন আমি কি করতে পারি। এখন কেন আসছেন বাপের অধিকার দেখাতে? যখন আমি আব্বু ভাইয়া মিলে আপনার কাছে অনুরোধ করেছিলাম, তখন কোথায় ছিল এই অধিকারবোধ? এখন মনে পড়লে হাসি পায়। আপনার মতো কিটের জন্য আমি হাত কেটে মরতে গিয়েছিলাম। এতগুলো মাস আত্মীয় স্বজন আমাকে কী পরিমাণ মানসিক টর্চার করছে জানেন? সবাই বলতে এখনও আমাকে কলঙ্কিনী বলে। আশেপাশের মানুষ এখনও আমার সাথে মিশে না, বিপদে এগিয়ে আসে না। সমাজে আমার বাবা মুখ দেখাতে পারে না আমার জন্য। আমি ভুল করেছিলাম, তাই শাস্তি পাচ্ছি। এত সব সহ্য করে ওদের দুনিয়ার আলো দেখালাম, আর আপনি ফ্রিতে বাচ্চার দাবি করতে আসেন? কোন দায়িত্ব পালন করেছিলেন আপনি, যার বিনিময়ে ওদেরকে আপনার হাতে তুলে দিব? সাত সব শুনল, কিন্তু নিজের ভুল স্বীকার করতে না জেনে। এক পর্যায়ে হাতাহাতি পর্যায়ে পরিস্থিতি চলে গেল। সাহেব সাতকে কিল ঘুষি দিয়ে দামিয়ে রাখতে পারলো না। একসময় হুমকি দিল, বাচ্চাদের চুরি করে হলেও নিয়ে আসবে, আর শোভা যদি বাড়াবাড়ি করে তাহলে মেরে ফেলবে। হুমকি শুনে শোভা সাদের পায়ে স্যান্ডেল খুলে থাপ্পড় মারলো। তারপর কাঁদতে কাঁদতে মিলিকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে সবাইকে এই ঘটনা খুলে বলল। রমজান সাহেব রিস্ক নিতে চাইলেন না। জিনিসপত্র সব গুছিয়ে ভাড়া করে নিয়ে এলেন। এই শহরে আর থাকবেন না ওরা। মিলিও সাথে চলে এলো। ডাক্তার সাহেব ওদেরকে সাহায্য করলেন খুব। সাফিন মিলি সব কিছু ঠিকঠাক করে রাতে বাচ্চাদের নিয়ে শহর ছাড়লো। সাহেব ওদের দেখা গেল। ও এখন ওদের পরিবারের একটা অংশের মতো হয়ে গেছে। কারণ ছোট্ট বাচ্চাদের এতদূর নিয়ে যাবে, সাথে একজন ডাক্তার থাকলে ভালো হয়। চট্টগ্রামে এক নতুন পরিবেশ, নতুন করে জীবন সাজালো ওরা। সাহেব পরদিন ঢাকায় ফিরে এলো। তবে ওদের সাথে যোগাযোগ আছে, কারণ ওর বাড়িও চট্টগ্রামে। 2 বছর কেটে গেলেও শোভার একটা চাকরি হয়েছে। বাচ্চারা একটু একটু করে বড় হচ্ছে, কথা বলা শিখেছে। শোভার মনে প্রাণে চায় ওরা কালো অতীত ভুলতে, কিন্তু পারে না। তবে নতুন করে সাজিয়ে নিয়েছে। ঠিক করেছে আর কোনোদিন বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হবে না। একান্ত মানুষ করবে সন্তানদের। দেখিয়ে দিবে ওই সাতকে বাবা হয়েও কীভাবে পারলো সন্তানকে মেরে ফেলার কথাটা বলতে। অমানুষ একটা। সাত অফিসে শেষে পার্কে এসেছে, বেঞ্চে শুয়ে আছে। আজকাল নিজেকে পাগল পাগল লাগে, কিছুই ভালো লাগে না। রাত বেরোতে কিলবিল করে উঠে পুরো শরীর। তখন মনে হয় দুনিয়া ওলটপালট করতে। এভাবে ফাঁকি দিয়ে চলে গেল শোভা আর ওর বাচ্চাদের নিয়ে। একবারের জন্য দেখতে পারলো না দুইটা সন্তান ওর। একজনকে পাবার অধিকার তো ওর আছে। সাদের মাথা ব্যথা করছে, কোথায় খুঁজবে শোভাকে? এই এত বড় দেশের কোন কোনায় গিয়ে লুকিয়ে আছে শোভা? সাদের ফোন বেজে উঠলো। বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। হ্যালো বেবি, বলো। কোথায় তুমি? জানি না। জানি না মানে? আমি জাহান্নামে আছি। এভাবে কথা বলছো কেন? তুমি কি আমাকে বাসার কাজের লোক ভেবেছো? ডিসগাস্টিং। ফোন রাখো তো। আসার সময় আমার জন্য পিজা নিয়ে এসো। আজ রান্না হয়েছে, গলা দিয়ে নামছে না কেন? কী হয়েছে? তোমার আম্মু কীসব রান্না করছে, মুড়িঘণ্ট, শাক পাতা, এসব কেউ খায়? আমি খাই, আমার প্রিয় খাবার। ইয়াক। সাত বিরক্ত হয়ে ফোন রেখে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা। ঠিক সময় টিনের জন্য পিজা না নিয়ে গেলে হইচই শুরু করবে। মেয়েটার বড্ড চাহিদা।
এদিন এটা ওদিন সেটা এই করে দিন কাটাচ্ছে, সংসারের দিকে কোনো খেয়াল নেই। এরকম মানুষ যে ওর কপালে জুটেছে সাথ ভাবতেও পারে না। 2 বছরের সংসার জীবনে অশান্তি ছাড়া আর কিছুই পায়নি। সাথে সাথে উঠে গেল। দোকানটা খুব বেশি মানুষজন নেই। একটা পেস্ট্রিজ থেকে পিজা নিয়ে বাড়ির পথে রওনা দিল। বাড়ি ফিরে দেখে ড্রয়িং রুমে সোফার উপর পা তুলে টিভি দেখছে টিনা। সাদকে দেখে দৌড় এলো, বলল, দাও। সাদ পিজার বক্সটা ওর হাতে দিল। টিনা সোফায় বসে আয়েশ করে খাচ্ছে। সাদ ঘরে থেকে নিচে নেমে এলো। খুব খিদে পেয়েছে, কিন্তু মা বাবাকে কোথাও দেখতে পেল না। সাদ টিনাকে জিজ্ঞেস করলো, আম্মু কই? ঘরে। ঠিক আছে, তুমি আমার খাবারটা বেড়ে দাও। টিনা বলো, খাবার তো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো মানে? মানে ডাস্টবিনে ফেলে দিয়েছি। এসব কেউ খায় নাকি? সাদ অবাক হইল। এসব শাক পাতা ডাল ভাত কোনো খাবার? তোমার মাঝে কি এসব রান্না করে আমাকে বলে খাও? রাগ উঠে গেল, তাই ফেলে দিলাম। আমরা খাইনি, জানি না। তাহলে আমি কি এখন খাবো কেন? এই যে পিজা, আমাদের জন্যই তো এনেছি। আমি এসব খাই না। আরে বেবি, রাগ করো না। একদিন খেলে কিছু হবে না। বাড়ির সবাই না খেয়েছে আর তুমি আমাকে পিজা খেতে বলছো? মাথায় কি সেন্স নেই? বুড়ো মানুষগুলোকে খালি পেটে রেখে এখন বসে বসে খাচ্ছ? টিনা ন্যাকামি করে বলে, কি আমি বসে বসে খাই শুধু? তুমি আমাকে এমন বলতে পারলে? হ্যাঁ পারলাম, জানি তো। এখন আরও কত কিছু বলবা। টিনার ভিত্তিহীন কথাবার্তা আর কাজকর্ম রাগ তুলে দেয় সাতকে। না খেয়ে গিয়ে শুয়ে পড়ে। টিনা বড্ড বেশি বেয়াদব। মা বাবার বয়সে হয়েছে, এরপরও টিনা ওদের একটু তো শান্তিতে থাকতে দেয় না। কিছু বললে ন্যাকা কান্না। ওই দুজন মানুষ নাতনি নাতনি আশায় পথ চেয়ে বসে আছে। কোথায় কি? টিনা রাতে ঘুমোতে এলে সাত ঠান্ডা মেজাজে জিজ্ঞেস করে, বেবি একটা কথা বলি, বলো। চলো আমরা একটা বাচ্চা ট্রাই করি। টিনা রেগে বলে, সাত তোমার এই ফালতু টপিক প্লিজ বন্ধ করো। এসব ন্যাকামো কথাবার্তা আমার একদম ভালো লাগে না। লাইফটাকে এনজয় করা হয়নি আর তুমি বাচ্চা বাচ্চা করছো। সাত বলে, দেখো আমাদের যাদের বিয়ে হয়েছিল তাদের কত সুন্দর বাচ্চা হয়েছে। আমাদের অফিসে নাইলে ছোট্ট একটা মেয়ে হয়েছে, কি সুন্দর ফুটফুটে, কোলে নিয়ে ঘুরে। আমারও তো ইচ্ছা হয় বাবা ডাক শোনায়। টিনা পাত্তা দিল না। কিছুক্ষণ বকবক করে ঘুমিয়ে পড়লো। সাত দীর্ঘশ্বাস ফেলে। আজ একটা বাচ্চার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে, কিন্তু ওর ইচ্ছাটা পূরণ হচ্ছে না। বাবা ডাক শোনার জন্য বুকটা খাকা করে, কিন্তু কোথাও ওই মধুরতম শব্দটা ওর কানে বাজে না। ওর কোলে একটা বাচ্চা শোভা পায়। শোভা? শোভার তো দুটো সন্তান আছে। কোথায় এখন ওরা? কোথায় পালিয়ে বেড়েছে? না জানি দেখতে কেমন হয়েছে, কত বড় হয়েছে। আচ্ছা, ওদেরকে দাঁত উঠছে, কামড় দেয়, ছোট্ট হাত পা নাড়িয়ে হাঁটতে পারে, চোখগুলো কার মতো হয়েছে, নাম কি ওদের? কিছুই জানে না সাথ, কিচ্ছু না। চোখের একটাবারও দেখতে পায়নি। একবার খুঁজে পেলে আর দূরে যেতে দিবে না, কিছুতেই না। সবার কাছ থেকে কেড়ে নিবে ওদের। প্রাণপণে খুঁজে চালিয়েছে ওদের লোক কাজে লাগিয়ে। সেদিন ছিল টিনা আর সাদের চতুর্থ বিবাহবার্ষিকী। তবে সাদের হেলদোল নেই। অফিস থেকে ফিরে এসে বাড়িতে কোথাও টিনাকে খুঁজে পেল না। সাদ মায়ের ঘরে যায়। রমিলা বসে নামাজ পড়ছিল। সাদ জিজ্ঞাসা করে, টিনা কোথায়? রমিলা চুপ থেকে, তুমি জানো? কোথাও তো ওকে পেলাম না। বললে কি বিশ্বাস করবে? কি ওই যে টিনা? কোথায়? করবো না কেন? কারণ তোরা ভাবতেও পারবি না ও এমন কাজ করতে পারে। ভনিতা না করে বলো, টিনা অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, তুই জানিস? সাত বড্ড অবাক হলো। মানে? টিনা অন্য একটা ছেলেকে পছন্দ করে? তুই ভাবতেও পারবি না ওই ছেলের সাথে ওর ফিজিক্যাল রিলেশন পর্যন্ত গিয়েছে। সাত বড় একটা ধাক্কা খায়। টিনার সাথে অন্য লোকের সম্পর্ক আছে, তাও আবার ফিজিক্যাল অ্যাটাচ। পর্দা? মা এসব কী বলছো? সাত বিশ্বাস করতে পারছে না, কিন্তু মা যখন বলছে তখন বিশ্বাস করাটা ছিল। তুমি কি করে জানলে? আমি তো আরও আগে জেনেছি, তোদের বিয়ের 5 মাসের মাথায়। সাদ অবাক হয়ে বলল, তাহলে এতদিন বলনি কেন? তোর বাবার সামনে টিনাকে নিয়ে কিছু বলা যায় না। তাছাড়া আমি নিজের কানে শুনেছি ওরা কলেজে পড়াকালীন এক প্রকার কলগাল ছিল, খুব লুকিয়ে চুরিয়ে এইসব কাণ্ড ঘটাতে। মা সত্যি বলছি, এতদিন বলিনি কারণ প্রমাণের অভাব ছিল, কিন্তু আজ আছে। নিজের কানে শুনছি ওরা স্কাই হোটেলে উঠবে আজ রাতে। টিনা হয়তো সেখানে গিয়েছে। সাজিদ সাহেব দরজায় দাঁড়িয়ে শুনে ফেলেন। ঘরে ঢুকে প্রচণ্ড জোরে থাপ্পড় মারলেন স্ত্রী গাড়ি। 35 বছরের সংসার জীবনে কখনো রোমেলার গায়ে হাত তোলেননি। রোমেলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সাত কিংকর্তব্যবিমূঢ় হয়ে বাবার দিকে তাকিয়ে আছেন। সাজিদ সাহেব হুঙ্কার ছেড়ে বললেন, হচ্ছেটা কি? তুমি টিনার নামে কী সব আজে বাজে কথা বলছো? সত্যি বলছি, তোমার এসব আজগুবি কথা বন্ধ করো। টিনা হতে পারে একটু অন্য টাইপের মেয়ে, কিন্তু শরীর বিকিয়ে দেওয়ার মতো না। হাসালে। যে বিয়ের আগে তার ভার্জিনিটি খুইয়ে এসে আছে, তুমি তাকে সাপোর্ট করছো? আমি কাউকে সাপোর্ট করি না। তুমি জানো ওর বাবা কতটা ডেঞ্জারাস মানুষ? যদি শুনে তার মেয়ের নামে কুৎসার উঠেছে, তাহলে আমাদের জেলের ভাত খাবে। ওনার তো জানা দরকার মেয়ে নষ্ট হয়ে গেছে। একটা দূষিত নোংরা মেয়েকে আমার ছেলের গালে ঝুলেছে। অবশ্য আমার ছেলেই বা এসবের যোগ্য। সে কবেই ক্যারেক্টারলেস হয়ে গেছে। সাদ মায়ের তুচ্ছ তাচ্ছিল্য মেনে নিতে পারল না, খুব কষ্ট পেল। চুপ করে দাঁড়িয়ে এলো, কিন্তু টিনার বিষয়টি দেখতে হচ্ছে ভেবে বাবার সাথে হোটেলে এলো। তখন 10টা। কাউন্টার থেকে রুম নাম্বার খুঁজে খুঁজে পেয়ে গেল, এবং দেখা গেল রোমেলার কথা ঠিক। দরজা খুলতে দেখা গেল টিনা আপত্তিকর অবস্থায় ইপ্তির সাথে। সাজিদ সাহেব বাক্যহারা হয়ে গেলেন। সাদ প্রচণ্ড রেগে গেলেন। এই ক্যারেক্টারলেস মেয়ের জন্য ওর মা বাবার হাতে থাপ্পড় খেলো। সে টেনে হিসড়ে হোটেল থেকে নিয়ে এলো টিনাকে। বাড়ি এসে সাত প্রচণ্ড জোরে থাপ্পড় মারল টিনাকে। চিৎকার করে বলল, তুই এসব এত নিচে? ছি! টিনা চুপ করেছে, কান্না করছে। ভাবিনি ধরা পড়ে যাবে, কিন্তু ধরা যখন পড়েই গেছে তখন আর লাভ কি মিথ্যা বলে? কয়দিন ধরে চলছে? টিনা এবার মুখ খুলো বিয়ের আগে থেকে।
সাদ ঠাস করে থাপ্পড় মারল। টিনা কোনো ভাবান্তর হল না। কে বলল তুমি যা করতে পারো আমিও তাই পারি? মানে বিয়ের আগে তুমিও তো এসব করতে। না, শোভা আমার লিগ্যাল ওয়াইফ ছিল। ওই একই হলো। এক হয়নি কেন? হয়নি তুমিও সৌন্দর্য উপভোগ করে বলেই তো বিয়ে করছে, তাই না? ভালোবেসে তো করিনি, শুধু বৈধতার দোয়াই দিয়েছে আর কিছুটা। কিন্তু ইপ্তির সাথে আমার লিগ্যাল সম্পর্ক না থাকলেও আমি ওকে ভালোবাসি। সাদ রেগে গেল। টিনা তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। মোটেও না। এবার যখন সব জেনে গেছো তবে আমাকে মুক্তি দাও। সাদ চমকে উঠলো। আবার আবার সেই মুক্তির কথা? মানতে পারল না সাদ। টিনাকে থাপ্পড় মেলে বলল পতিত একটা। সাদির সাহেব মুখভঙ্গি দেখার মতো হলো। টিনা বাবা অনেক কড়া। তার মেয়ে হয়ে টিনা এরকম হলো, আর সেটা সাদের কপালে জুটলো। কেন এমন হলো ওনার ছেলের জীবন? এর চেয়ে সবাই ভালো ছিল। না পূরণ হলো ছেলের বউয়ের শখ, না দেখা পারলো নাতি নাতনির মুখ, মাঝখান থেকে সম্মান নিয়ে টানাটানি। এর উপকে টিনাকে কিছু বলার অধিকার তো স্বামী স্ত্রীর নেই, কারণ ঘরের সব কাজ রোমেলাকে দিয়ে করাই টিনা। পা পর্যন্ত টিপিয়েছে, কাপড় চোপড় ধোয়া, রান্না করা, ঘর মোছানো, এমনকি গ্লাসের পানিটা ঢেলে দেয় রোমেলা। সাদির সাহেব রিটায়ার করার পর বাজার করা, ইলেকট্রিক বিল দেওয়া নিজের কাজ। যেন আগে দারোয়ান করতো, অপমান করতে ছাড়েনি। কয়েকদিন আগে তো ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চেয়েছিল, ভাগ্যিস হয়নি। এক কথায় বৌমার সুখ ওদের কপালে জুটেনি। এটা যে শোবার সাথে করা অন্যায়ের ফল সেটা এতদিনই বুঝে গেছে। তাও সাদির সাহেবের সাথে করা অন্যায়ের ফল সেটা এতদিন বুঝে গেছে। তাও সাদির সাহেব কিছু বলেনি। যেমন ইচ্ছা তেমন চলতেছে। সাদ তো কবেই দেবদাস রূপ ধারণ করেছে, কোনো মতো অফিস করে খালি, আর সারাদিন ভাবনায় মতো। এই সুযোগে টিনা বাড়াবাড়ি শুরু করেছে, যার মুখোশ আজ উন্মোচিত হলো। সবার অভিশাপটাই কাল হলো ওদের। চোখের পানি মুছে মুখ ধুয়ে কুল হচ্ছে না। মেয়েটা কোথায়? একটা বার দেখা হলে ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। ক্ষমা কি করবে না শোভা? বউকে যে মরেও শান্তি পাবো না। এসব ভাবাভাবির মাঝে সাদ আর টিনার ঝগড়া শুরু হলো। সাদির সাহেব ভাবনার প্রহর কাটিয়ে ওদেরকে থামানোর চেষ্টা করলো, কিন্তু টিনা বেয়াদবের মতো সাদির সাহেবের গালে চড় মারলো। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। কত বড় স্পর্ধা টিনার! থাপ্পড় মেরে টিনা ক্ষান্ত হল না। রাস্তায় কুকুরের সাথে সাদির সাহেবকে তুলনা করলো, আর রেগে ওনার মুখে থুতু ছিজিয়ে দিলেন। সাদ টিনার টুটি চেপে ধরলেন। হাতাহাতির এক পর্যায়ে রোমেলা চিৎকার করে থেমে গেল। সাদির সাহেব রোমেলার উপর ঢলে পড়লেন। অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ভর্তি করা হলো, কারণ অবস্থা ভালো নয় ওনার। করিডোরে সবাই অপেক্ষা করছে, টিনা আসেনি। ডাক্তার কিছুক্ষণ পর সাদির সাহেবকে মৃত ঘোষণা করলেন। রোমেলা চিৎকারে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠল। কে দায়ী ওনার মৃত্যুর জন্য? সাদ নাকি সাদির সাহেব নিজেই? সবার প্রতি করা অন্যায়ের শাস্তিটা কি কম হয়ে গেল সাদির সাহেবের? সৃষ্টিকর্তা একবেলা ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে তো দেননি। হার্ট অ্যাটাকে মৃত্যু হলো রোমানা। অবশ্য এমনি এমনি তো আর হয়নি। টিনার অত্যাচার আর ওর আসল চরিত্র বেরিয়ে আসা সাদির সাহেব আর সইতে পারলেন না। পাপের শাস্তি এমনিতে হয়। সাদের দোতলার বাড়িটা আজকাল বড়ই নির্জীব হয়েছে। রাতের বেলা ভূতেরই পরিবেশ মনে হয়। নেই কোনো হৈহুল্লোর চেঁচামেচি। অথচ 4 বছর আগে বাড়িটাকে অন্যরকম, সারাক্ষণ হাসি আনন্দে থেমে থাকতো। সাদের দম বন্ধ হয়ে আসে, তবু মাটি কামড়ে মাকে ধরে পড়ে আছে এই বাড়িটা। এই তো কদিন আগে সাদির সাহেব পরে পাড়ি দিলেন। একা করে গেলেন স্ত্রী আর একমাত্র পুত্র সন্তানকে। টিনা কদিন বাড়িতে ছিল, মেয়ের কুকীর্তি জেনে ওর বাবা এসে নিয়ে গেছে। ইপ্তি মান সম্মান ভয়ে টিনাকে ছেড়ে দেয়, কারণ এই খবর রীতিমতো সবাই জেনে গেছে। এখন টিনা যদি ইপ্তিকে বিয়ে করে তাহলে ওর বাবা ওকে ত্যায্য পুত্র করবে। সামান্য একটা মেয়ের জন্য ইপ্তি এরকম করতে পারবে না, তাও আবার বিবাহিত। বেঁচে থাকলে অনেক সুন্দরের দেখা পাবে। এসব ভেবে টিনার সাথে সম্পর্ক ছিন্ন করছে এবং বিদেশে পাড়ি দেয়। অহংকার জর্জরিত টিনা পরবর্তী সাদের সাথে সংসার করতে চাইল। সাদ মেনে নিল না, আবার কিছু বলল না। ক্ষমা করতে পারেনি টিনাকে। একসময় জানা গেল টিনা কোনোদিন মা হতে পারবে না। এরপরে টিনার বাবা এসে মেয়ের কাণ্ড শুনে রেগে যান, মেয়েকে নিয়ে যান। এভাবে পথের ধুলিকণার সাথে মিথে গেল তিনটি মানুষের অস্তিত্ব। বৃত্ত বৈভবতে অবহেলা, অহংকার, চাহিদা, চরিত্রহীনতা, পরকীয়া একা করে দিল মানুষগুলোকে। প্রকৃতির প্রতিশোধ। শোভা সকাল সকাল বাচ্চাদের নিয়ে বেরোলো। এই বছরে স্কুলে ভর্তি করানো হয়েছে। কীভাবে যে এতগুলো বছর পার হয়ে গেছে তা বুঝতেই পারিনি। তবে দিন দিন শোভা আরও সুন্দরী হয়েছে। এখন সবসময় শাড়ি পরে লম্বা চুল বেনুনি করে রাখে, দেখতেই খুব স্নিগ্ধ লাগে। শোভার মা বাচ্চাদের টিফিন রেডি করে মিলির হাতে টিফিন ব্যাগ বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে দুজনে অফিসে যাবে। একটা স্কুলে দুজনে চাকরি করে, পাশাপাশি অনলাইনে একটা বুক শপও চালায় মিলি আর শোভা। রাস্তা পার হতে গিয়ে বিপত্তি ঘটল। তুতুলের সামনে এসে পড়ল একটা রিক্সা। মিলি দ্রুত কোলে নেয়। রাফু বোনকে উদ্দেশ্য করে বলে, তুই এখনও ঠিকমতো চলতে পারিস না বোন? তো ছোটো আম্মুর কোলে থাকলেই পারিস। তুতুল পিটপিট করে ভাইয়ের দিকে তাকালো। সরি দাদা ভাই, তুমি আমাকে কোলে করে নিয়ে পার করে দেখো, এরপর থেকে ওকে। না, আমি তোর মতোই ছোট বাচ্চা। তুতুল মিলিকে বলল, ছোটো আম্মু, দাদাভাই কি এতই ছোট যে আমাকে কোলে নিতে পারবে না? মিলি মুখটা গম্ভীর করার চেষ্টা করে বলল, তাই তো, তুমি খুব ছোট। তুমি আমার কোলে উঠে রাস্তা পারাবে, ঠিক আছে? আচ্ছা। শোভা ছেলেমেয়ের কাণ্ড কারখানা দেখে হেসে ফেলল। মিলি চোখ পাকিয়ে বলে, হাসছিস কেন? আমার মনে হচ্ছে তুই ওদের আসল মা। দেখিস না ওরা তোর দিকে
আমার দিকে ফিরেও তাকালো না। মিলি হেসে বলল, বাচ্চাই তো, যাই বলিস, তুই ওদের জন্য যা করিস আমি তা কখনোই করতে পারতাম না। কথা বলতে বলতে ওরা দুজনে স্কুলে এসে গেল। দুজনে ক্লাসে বসিয়ে মিলি একগাদা নোটিশ দিতে লাগলো। কি খাবে, কি লিখবে, ব্যাগ থেকে কোন প্যাকেট আছে, কার সাথে খেলবে, বাথরুম পেলে কোথায় যাবে, সবার সাথে ভদ্রতায় কথা বলতে দুজনে তাদের দুষ্টামি না করে সব বুঝিয়ে দিল। শোভা সেদিকে মুগ্ধ নিয়ে তাকিয়ে রইল। মিলি এতটা ভালো কেন? এত বছর হয়ে গেল অথচ নিজের জীবন নিয়ে কোনো ভাবনা নেই। জীবনটা তো গোছাতো। এভাবে শোভার জন্য স্যাক্রিফাইস করতে করতে শোভা যে অনেক ঋণী হয়ে পড়বে। স্কুলে যাবার পথে শোভা মিলিকে জিজ্ঞাসা করলো, শোয়েবের সাথে কথায় উনি পরশু আসবেন চট্টগ্রামে, কোনো দরকারে? জানি না, ওই হাদাটা বলছে বিশেষ দরকার। এখনও হাদা ডাকাটা গেল না, তাহলে কি বলবো? জানু প্রাণু জামাই ডাকবি? মিলি অবাক হয়ে বলল, মানে? আমার মনে হয় সোহেব ভাই তোকে পছন্দ করে। তোকে বলছে? না, কিন্তু আচরণে বোঝা যায়, সবসময় কেমন খোঁজখবর নেয় দেখিস না? মিলি তার মুখ বাঁকিয়ে তাচ্ছিল্য শুরু বলল, খোঁজখবর নিলেই কি বোঝা যায় একজন আমাকে পছন্দ করে? তাছাড়া আমি এসবে বিশ্বাস করি না। আমার এসবে ইন্টারেস্ট নেই। যেমন আছি আমি তেমন ভালো আছি। তার মানে তুই চিরকুমারী থাকবি, বিয়ে করবি না? মিলি বল, শোয়েব ভাই যদি তোর সামনে এসে দাঁড়ায় তাহলে তুই তাকে কি ফিরিয়ে দিবি? ফিরিয়ে দেবো কেন? বাসায় নিয়েই নাস্তা খাওয়াবো। আফটার অল আমাদের পরিবারের ডাক্তার বলে কথা। আমি সেটা কথা বলছি না। যদি ভালোবাসার দাবি নিয়ে আসে তখন? মিলি কিছু বলে না, গভীর চিন্তা এবং আচ্ছা, পুরুষ মানুষ এমন হয়, মিলি খুব ইচ্ছে করে ওদের বিশ্বাস করতে, কিন্তু যতবার কাউকে বিশ্বাস করে বা ভরসা করছে তারা তাদেরকে ঠকিয়েছে। ছাদের মতো মানুষটাও কি রহস্যের বেড়াজালে নিজেকে ঢেকে রেখেছিল, চিন্তা করে কুল পাওয়া যায় না। স্বাদ হয়তো ভালোই আছে, যদিও ভালো হতো তাহলে এতদিন নিশ্চয়ই শুধরে যেত। একটা দীর্ঘশ্বাস ফেলে মিলি শোভাকে নিয়ে স্কুলে পা রাখলো। বিশাল বড় সরকারি স্কুল, সরকারি চাকরির দিন তো ভালোই কাটছে। সবচেয়ে বড় কথা হলো রাফুল তুতুলকে ছেড়ে যাওয়ার কথা মিলি ভাবতে পারে না। ছোট্ট পুচ্চুগুলা মিলির জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ দখল করে নিয়েছে। ছোটো আম্মু বলে ডেকে উঠে নিজের মাতৃস্বরূপ আবিষ্কার করেছেন। এমন বাচ্চাদের ছেড়ে মিলি কী করে ঘর বাঁধতে পারে? কখনোই পারবে না। চৌধুরী বাড়ির মানুষের সারা শব্দ পাওয়া যায় না বললেই চলে। রোমেলা সারাদিন চুপচাপ বসে থাকেন, মাঝে মাঝে কেঁদে ওঠেন। কি থেকে কি হয়ে গেল? আচ্ছা, ওনার তো কোনো দোষ ছিল না। স্বামী সন্তানের পাপের ফল কেন উনি পাচ্ছেন? শেষ বয়সে এসে এসব ওনার বাঁচার আর ইচ্ছে হয় না। শোভা মেয়েটা কোথায়? একবার ক্ষমা চাওয়ার কি সুযোগ দেবে না? কতই না কষ্ট পেয়েছে মেয়েটা। এমন কুলাঙ্গার ছেলে জন্ম না দিনে ভালো। আসবো মা। স্বাদের কথায় রোমেলা তাকায়। আয়। স্বাদ মায়ের বিছানায় এসে বসে। খুব ক্লান্ত দেখাচ্ছে ওদের। কী হয়েছে? শোবার কোনো খবর পাইছিস? এখনও পাইনি ঠিকঠাক। তুই কি মরার আগে আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিবি না? এমন করে বলছো কেন মা? অবশ্যই পাবে। তোর মতো ছেলে যার আছে আর কোনো মা যাতে জন্ম না দেয়। আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস। কত আশা করেছিলাম তোর থেকে, একটা ভালো মানুষ হবি, ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে দিব। এসব কথা থাক না। না, আমাকে বলতে দে। তুই সব কিছুর জন্যে দায়ী। ভালোর সঙ্গে সবসময় ভালো হয়, খারাপের সময় খারাপ। সেজন্য টিনার মতো মেয়ে তোর কপালে জুটছে। আমার পরিবারটা ধ্বংস করে দিল। বলতে বলতে রোমেলা কেঁদে উঠল। বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। রোমেলা জানে সাত যদি শোভার পায়ে ধরে ক্ষমা চায় তাহলে ওকে ক্ষমা করে দিলেও কখনো আর ওর কাছে ফিরে আসবে না। কারণ ইসলামও তাই বলে, কারণ ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তবু শোভা আর নাতনিদের দেখে কিছুটা হলেও রোমেলার দুঃখ ঘুচবে। মনটা বড্ড অস্থির হয়ে থাকে। সাত মাথা নিচু করে বসে আছে। ওর বুকের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। ভেতরটা ছাই হয়ে গেছে। অহংকার, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, বিশ্বাসঘাতকতা কখনোই মানুষকে ভালো থাকতে দেয় না। সেও ভালো নেই। পাঁচটা বছর পর সাত ভুলতে পারল না ওর ভুলগুলো, যার জন্যও শেষ হয়ে গেছে। ক্ষণিকের সুখের জন্য ও শোভাকে না যতটা কষ্ট দিয়েছে, সৃষ্টিকর্তা দ্বিগুণ কষ্ট সাতকে ফিরিয়ে দিয়েছে। সন্তানও নেই, বাবা ডাক শোনা তো দূরের কথা, ছেলে না মেয়ে হয়েছে তাও জানে না। ক্রোধগুলো নিমেষে পরিণত হলো মায়ার চাদরে। একবার খুঁজে পাক শোবার পা ধরে বসে থাকবে, গোলামি করবে, তাও যদি শোবার মনে একটু জায়গা করে নিতে পারে। এমন সময় সাদের মোবাইল বেজে উঠলো। নিয়নের ফোন। সাদ রিসিভ করলো। হ্যালো, সাদ বলছিস? হ্যাঁ, তোকে একটা খবর দিতে ফোন করলাম। কী খবর? আমি চট্টগ্রামে আসছিলাম অফিসের কাছে। কিছু দরকার? না, আসলে আমি শোভাকে দেখেছি। সাদ বিস্মিত গলায় চিৎকার করলো, সত্যি? কোথায় কোথায় দেখেছিস? এক্ষুনি বল। নিয়ন বলে, জানি না মানে? আমার অফিসে কাজে এসেছিলাম, গাড়িতে ছিলাম, হঠাৎ দেখলাম একটা মেয়ে। প্রথমে চিনতে পারে, তারপর মনে পড়লো এটা শোভা। দোকান থেকে কী সব কিনছিল, পরে গাড়ি ছেড়ে দিয়ে ড্রাইভার আর আমি ওকে দেখিনি। আমি শিওর ওরা চট্টগ্রামে আছে। সাত খুশি হয়ে বলল, ধন্যবাদ বন্ধু, তোর এই উপকার কোনো দিন ভুলবো না। তুই আসবি? আমি একটু পরে রওনা দিচ্ছি। এত রাতে আসার দরকার নেই, কাল আসিস। এখন এসে কোনো লাভ হবে না। না, আমি এক্ষুনি যাব। কত কষ্ট ওদের খুঁজে পেয়েছি, আর কোনো হারাবো না। নিয়ন দীর্ঘশ্বাস বলল, মনে হয় না লাভ হবে। আর যদি শোভা বিয়ে করে ফেলে তাহলে? দেখ তো, বিবাহিত বলেই তো মনে হলো। সাত ফোনটা কেটে বলে, ওর কিছুই ভালো লাগছে না। নিয়ন কী বললো? রোমেলা জিজ্ঞেস করল, কী হয়েছে? শোভার খোঁজ পাওয়া গেছে। কোথায়? চট্টগ্রামে। আমি যাব। রোমেলা আনন্দিত গলা বলে, আমাকে নিয়ে যাস? মেয়েটার কাছে ক্ষমা চেয়ে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। তুমি তো কিছু করনি।
তোমার পাপ যে আমার পাপ, আমি তোদের আটকাতে পারিনি। আসল পাপটা আমি করেছি, তাই তো আমার সংসারটা শেষ হয়ে গেছে। সাত কিছু না বলে ঘরে চলে যায়। সুটকেস গুছিয়ে দারুণ একটা শাওয়ার নিয়ে আজ মনটা বেশ ফুরফুরে লাগছে, ভালো লাগছে। তবুও ভিতর ভিতর কেমন খচমচ করছে। সাত পাত্তা না দিয়ে সাউন্ড বক্সে গান লাগালো। মধু কোন আলো লাগলো ছিল, গানটা সুন্দর, শোবার মতোই। আচ্ছা, শোভা কি সত্যি আরেকটা বিয়ে করে ফেললো? এমন হয় না, কিছুতেই হতে পারে না। সাজ যদি একবার ওর সামনে যেয়ে দাঁড়ায় ভালোবাসার দাবি নিয়ে, শোভা কখনোই ওকে ফেরাতে পারবে না। গুনগুনিয়ে মন নিয়ে মোবাইল স্ক্রল করে শোভা আর ওর পুরানো ছবিগুলো দেখতে লাগলো। কত ছোট ছিল তখন শোভা। তারপর আগামীকাল ট্রেনের টিকিট বুকিং করলো। সারা রাত অস্থিরতা, ঘুমাতে পারলো না। আর টিনা, ওর সাথে সাথে ডিভোর্স হয়ে গিয়েছে 4 মাস। কারো সংসার ভেঙে কেউ কখনো সুখী হতে পারে না, আবারও প্রমাণিত হলো। রমজান সাহেব মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করেন আজকাল। দুটো বাচ্চা নিয়ে সারা জীবন একলা কাটানো খুব কষ্টকর। সারা জীবন তো আর মেয়ের কাছে থাকতে পারবেন না। ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না। শোভা এমনিতে খুব কষ্ট করে আজকের জায়গাটা নিজে পৌঁছাতে পেরেছে, আর সেই কষ্ট সইতে পারবে না। কিন্তু একা একা জীবন কাটানো খুব কঠিন। একটা গতি করতে পারলে চিন্তা করবে। সাবিন তো বিয়ে করে নিয়েছে বাবা মায়ের কথায়। বউ সায়মাকে নিয়ে আছে বিদেশে। সায়মা খুব ভালো একটা মেয়ে। এমন পুত্রবধূ পাও সৌভাগ্যের ব্যাপার। কাজের চাপে পড়ে আসে, দেশে আসতে পারছে না। কিন্তু তাও রোজ 3বার ফোন দিয়ে সবার সাথে কথা বলে। রাফু তুতুলকে নিজের সন্তানের মতো দেখে। যাবতীয় খরচ সাপিন দেয়। সায়মা তো পারলে কলিজাটা কেটে দেয়। রাফু আর তুতুল সাপিনকে ছোটো আম্মু আর সায়মাকে বড় মা বলে ডাকে। রমজান সাহেব সাপিনের সাথে শোবার বিয়ের আলোচনা করেছেন, কিন্তু সাপ মানা করে দিয়েছেন শোভাকে যাতে বিয়ের কথা বলা না হয়। যদিও কখনো নিজের ইচ্ছে বিয়ে করতে যায় তাহলে আগায়। সাপিন জানে শোভা কখনোই বিয়ে করবেন না, আর এই কথা শুনলে কষ্ট পাবে, নিজেকে বোঝাও মনে করবে। সাপিন চায় না, বোনকে খুব ভালোবাসে। বাবা মা মিলি সন্তানদের নিয়ে সিমসাম পরিবার শোভার। ঝামেলাহীন চাকরি পার করেছেন, স্কুল জীবনটা ভালোই, বেতনও ভালো, চলে যাচ্ছে জীবন। বেডরুমে বিছানায় বসে শোভা এক্সামের খাতা দেখছিল। এমন সময় রাফু এসে বলল, আম্মু বলো বাবা, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। শোভা চোখ তুলে মিষ্টি করে বলল, তাই? হঠাৎ আম্মাকে তোমার কাছে এমন লাগছে কেন জানি না। তোমার ছোটো আম্মুকে তাই, বোনকে ঘুম পাড়ায়। আচ্ছা, ডিস্টার্ব করো না। বলে রাফু মায়ের শিওরে এসে দাঁড়ালো। রাফু শোভার চোখের চশমাটা খুলে নিল। শোভা কিছু বলল না, মনোযোগ খাতায় দিয়ে। রাফু হঠাৎ শোভাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো, আম্মু আমাদের কি আব্বু নেই? শোভা চমকে উঠল। রাফু নিষ্পাপ চাহিনি ওর গায়ে কাটা ফুটালো। চুপ করে রইল। রাফু আবারও বলল, বলো না আম্মু, আমাদের কি আব্বু নেই? শোভা ছেলেকে কাছে টেনে নিল, শান্ত কণ্ঠে বলল, আছে। তোমার ছোট আব্বু তো আব্বু। রাফি জেদ করে বলল, ছোট আব্বু আমার মামা হয়, কিভাবে আমার আব্বু লাগে? শোভা রেগে বলল, ওটাই তোমাদের আব্বু। তুমি মিথ্যে বলছো। আমাদের স্কুলে সবার আব্বু আছে, আমাদের কেন নেই? আমি ছোট আব্বু চাই না, আব্বু চাই। কেন? ছোট আব্বু তোমার পছন্দ নয়? পছন্দ, কিন্তু আসল আব্বু তো চাই আমার, দরকার নেই। আছে। আমি আমার বন্ধুদের বলছি আমাদের আব্বু আছে, একদিন ঠিক আসবে। কখনোই আসবে না। আসবে, আসলে আমি আব্বুর সাথে চলে যাব। শোভা ছেলের কথায় বাক্যহারা হয়ে গেল, চোখ ভিজেলো। বলে কি ছেলে? শোভা ছেলেকে ছড়িয়ে ধরে বলল, কিছুতেই যেতে দেবো না। রাফু স্বভাবত খুব মাতৃভক্ত শান্ত ছেলে, কিন্তু আজ কি এমন হলো ও নিজের আব্বুকে চাচ্ছে, আবার চলে যাবে তাও তা বলছে। রাফু গাল ফুলে বলল, যাবো মানে যাবো। রাফু রাফু মাথা নিচু করে বলল। শোভা বলল, তুমি ছাড়া থাকতে পারবো না। ছোট আম্মু ছাড়া থাকতে পারবে? রাফু মাথা নাড়িয়ে না জানলো। শোভা বলল, রাফু তোমার আব্বু আছে, কিন্তু সে আমাদের চায় না, কারণ আমাদের ওর ভালো লাগে না। কিন্তু আমার খুব ভালো লাগে। জানি তোমরা ভালো, কিন্তু সে বুঝতে চায় না, এজন্য আমি তোমাদের নিয়ে চলে এসেছি। আমাদেরকে খুব কষ্ট দিয়েছে তোমার আব্বু। তুমি বলো, কোনো বাবা কি তার সন্তানদের কষ্ট দেয়? কখনোই না। এখন বলো, তার কাছে কি আমাদের ফিরে যাওয়া উচিত না? না। আমরা সবাই তো তোমাকে কত ভালোবাসি। এখন তোমার বাবা এসে যদি তোমাকে নিয়ে যায়, তাহলে আমাদের ছেড়ে চলে যাবে? রাপু গালে হাত দিয়ে ভাবছে, কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। আচ্ছা, ওর বাবা কেন ওদের চায় না? সবাই বলে ওরা কত মিষ্টি বাচ্চা, ভালো বাচ্চা। তাহলে ওর বাবা কেন ভালো বাচ্চা চায় না? রাফু শুনেছে যারা ভালোবাসেন না তাদের সাথে খারাপ হয় সবসময়। ভাবছে কী করবে। সত্যি যদি বাবা আসে, তাহলে কি বাবার সাথে চলে যাবে, নাকি মায়ের কাছে থাকবে? ভাবনা নিয়ে রুম থেকে গুটি গুটি পায়ে পা ফেলে চলে যায়। শোভা জানে, মনে মনে ভয় পায়। জানে সাত যদি একবার খুঁজে পায়, তাহলে বাচ্চাদের ইমপ্রেস করার কোনোভাবে, কারণ সাত বাচ্চাদের সাথে খুব সহজে মিশতে পারে, একেবারে জাদুর মতো। এমন সময় মোবাইল বেজে উঠল শরীফের ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোভা বলছেন, জি ভাইয়া, কোনো দরকার? হ্যাঁ, আসলে আমি চট্টগ্রামে আসছি। ও, আমাদের বাসায় আসবেন কি? অবশ্যই আসবো, কিন্তু একটা কথা বলতেছিলাম। কি? আসলে আম্মু আমাকে এখন বিয়ে দিতে চায়, অনেক তো বয়স হলো। কিন্তু শোভা হেসে বলল, কিন্তু আপনি কাউকে পছন্দ করেন? আর সেটা আমার পাগল বান্ধবী মিলি। শোয়েব লজ্জা পেল। তারপর বলল, কিন্তু ওনাকে তো আমি এই কথাটা বলতে বা বোঝাতেই পারছি না, যার আগে মিলি বিয়ে করবে না। কেন? ও ছেলেদেরকে ঠিক বিশ্বাস করতে পারে না। কত কিছুই তো ঘটে গেল ওর বোনের সাথে, আমার সাথে, সেজন্য আর কি।
সব পুরুষ তো এক হয় না জানি। আপনি খুব ভালো, নইলে এত বছর অপেক্ষা করতেন না। আচ্ছা, আপনি আপনার আম্মুকে নিয়ে আমাদের বাসায় আনুন, মিলি সোজা করার দায়িত্ব আমার, আসবো। ঘাটতারামি করা মেয়েকে ভালোবেসে সোজা করে নেবেন পারবেন না? ওনাকে দেখলেই ভয় লাগে, ভয়কে জয় করে নেবেন। আমি তো আছি। ওকে, ঠিক আছে রাজি। শোয়েব কিছুক্ষণ থেমে বললেন, আপনার জীবনটা গোছাবেন না? বাচ্চারা তো বড় হচ্ছে, ওদের তো একটা বাবা চাই। শোভা ফোন রেখে দিল, বুঝতে পারছে না আজ সবাই মিলে ওকে পুরনো কথাগুলো মনে করে দিচ্ছে। একটা মেয়ে কি দুর্বল, নিজেকে বাচ্চাদের নিয়ে বাঁচতে পারবে না? কে তৈরি করেছে এই নিয়ম? এই নিয়মের বাইরে কি যাওয়া যাবে না? বাবা ছাড়া কি সন্তান বড় করা যায় না? রাস্তাঘাটে কত শত এতিম বাচ্চা পড়ে থাকে, কই প্রকৃতির নিয়মে ওরা তো ঠিকই বেঁচে থাকে। শোভা তো আছে, পারবে সন্তানদের সামলাতে। কেন মানুষ এটা বুঝতে পারছে না? চট্টগ্রামে সে 7 লোক লাগিয়ে দেয়, নিজের চেষ্টায় তন্ন তন্ন করে খুঁজেই শোভাকে। দুদিন কোনো খোঁজ পেল না। এভাবে কেউ হারিয়ে যেতে পারে না। নিয়ন্ত্রণ জানিয়েছে ওরা এখানে আছে, তাহলে কোথায়? সাত তবু হাল ছাড়ল না। এর সফলতা এসে ধরা দিল 4th দিন। সাত যখন গাড়ি নিয়ে বাসায় ফিরে যাচ্ছিল, তখনই হঠাৎ নজর আসে শোয়েবকে। ডাক্তার শোয়েবকে হঠাৎ চিনতে না পারলে একসময় চিনে যায়। এর সাথে সাদের মারামারি হয়েছিল। এরপর থেকে শোভা হতো নিশ্চয়ই এসব জানে। শোয়েব তার মাকে নিয়ে কোথায় যাচ্ছে, সাত সন্দেহ হলো। শোয়েব হয়তো সব জানে। এসবের শোয়েবের পিছু নিল। শোয়েবের পাশের সিটে তার মা বসেছে। ড্রাইভার গাড়ি চলছে। ওর মা বেশ কড়া হলেও খুব ভালো মানুষ। ছেলের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? মুখ এত শুকনো কেন? ভাবছি কি, মিলি যদি আমাকে ফিরিয়ে দেয়? দিবে। আম্মু, বিয়ে করব। তোর ইচ্ছে তো আর ওর জীবন চলবে না, তাই না? আমি তো মিলিকে পছন্দ করি। তোর পছন্দ ধুয়ে তো পানি খাবে না। ওর নিজস্ব পছন্দের কি দাম আছে? অবশ্যই আছে। তাহলে ওকে ওর মসজিদে চলতে দে। আমি জানি মিলি আমাকে ফিরিয়ে দেবে, কিন্তু তুমি ওর পক্ষে চলে গেলে আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের মনোভাব বুঝবো না? এমনটা কি করে বলতে পারিস তুই? এমন সময় সাহেবের বাবা কথা বলে উঠল, বলে, সাহেব, তুমি শুধু শুধু তোমার মাকে বোঝাচ্ছ। মেয়ে যদি না করে দেয়, তাহলে তোমার মাও স্ট্রেট নাই করে দিবে। শোয়েবের মা চোখ গরম করে স্বামীর দিকে তাকালেন। বিরক্ত হয়ে বললেন, তোমার মতো হাদা ডাক্তার হলো কিভাবে বলো তো? ছেলেও হাদার পরামর্শ দিচ্ছ? আমি কোথায় হাদা পরামর্শ দিচ্ছি? শোনো, মিলি একটা মেয়ে, সে প্রতিনিয়ত বিভিন্ন বাজে মোকাবিলা পরিবেশটি করেছে। শুধু পুরুষ মানুষের খারাপ রূপটাই দেখছে। এখন যদি বিয়ে না করে, সেটা স্বাভাবিক ব্যাপার। এখানে আমাদের ওকে জোর করার কোনো রাইট নেই। তবুও মেয়েটাকে অন্তত বোঝানোর চেষ্টা তো করতে হবে। আচ্ছা, গিয়ে দেখি সিচুয়েশন কেমন, তারপর সব ভাবা যাবে। তারপর সবাই চুপ করে বসলো। আর কোনো হলো না। শোভাদের বাসার সামনে গাড়ি এগোতে লাগলো। সন্ধ্যা নেমে এসেছে প্রকৃতিতে। রাস্তাঘাটে কোনায় কোনায় সোডিয়ামের বাতির ঝলকানি। পেছনে ফলো করতে করতে স্বাদ আসছে। এদিকে মিলি যে দেখতে আসছে, সেটা শোভা আর ওর মা ছাড়া কেউ জানে না। মিলি সন্ধ্যায় নাস্তা বানিয়ে দিল। রাফু তুতুল টিভি দেখছে। শোভা এসে বলল, কী করিস মিলি? চা বানাই, খাবি? না, আজ অন্য কিছু খেতে ইচ্ছে। কি? একটু স্পাইসি খাবার। হঠাৎ মন চাইলো আর কি? আচ্ছা, আমি বানিয়ে দিচ্ছি, তোর বানাতে হবে না, আমি বানাবো। কেন? নিজের হাতে কতদিন কিছু বানিয়ে খাই না, পাগল। শোভা ফ্রিজ থেকে স্লাইস মুরগির মাংস, ডিম, মশলা বের করলো। পোলাও, ওয়ারের চাল, সবজি বের করলো। মিলি অবাক হয়ে বললো, স্পাইসি খাবার না বানিয়ে এসব কি বানানো মানে? শোভা পাত্তা না দিয়ে বললো, জর্দা বানাতে পারিস? না। তুই যা, এই বিচ্ছিরি ফাতুয়া ছেড়ে একটা ভালো শাড়ি পরে নে। মিলি তপ দেখে গেলো। হঠাৎ শাড়ি পরবো কেন? এত প্রশ্ন করিস কেন? যা বলছে তাই কর। মিলি সন্দেহ করা বলল, আজ কি হয়েছে তোর? এত সব কিসের আয়োজন? তোর জানতে হবে না। না বললে আমি এক পাও নেব না। ওকে বলছি, বল। আজ খুব ইচ্ছে করছে ভালো করে সেজেগুজে ছবি তুলতে, ভালো খাবার খেতে। একটু পর গেস্ট আসবে। কিসের গেস্ট? বাসায় কোনো অকেশন আছে তো বলে মনে হয় না। আসলেই দেখতে পাবি। যা না প্লিজ। মিলি ভুরু করে শাড়ি পরতে হবে প্লিজ। ওকে। মিলি না চাইলেও ঘরে যায়, ফ্রেশ হয়ে শাড়ি পরে নেয়। সবার মনে কী চলছে আর গেস্ট আসবে বুঝতে পারলো না। রাফু আর তুতুল গম্ভীর হয়ে বসেছে। ঝগড়া হয়েছে দুজনের মধ্যে। মিলি এগিয়ে এসে জিজ্ঞেস কী হয়েছে? দাদাভাই আমার সাথে ঝগড়া হয়েছে। কেন? আব্বুর কাছে যাবে বলে আমি বলছি আমরা মায়ের সাথে থাকবো, তাই ঝগড়া করছে। মিলির মুখে আতঙ্ক ছড়িয়ে গেল। রাফুটা আজকাল বাবার জন্য কেমন জানি হয়ে গেছে। সারাক্ষণ একটা গম্ভীর ভাব। আসলে স্কুলে সবার বাবা আছে, সেজন্য ওর উপর মেন্টালি একটা চাপ পড়েছে। মিলি রাফুকে বলল, তুমি কি সত্যিই যেতে চাও? আম্মু গেলে আমিও যাব। কিন্তু আম্মু তো যাবে না। রাফু একটি রেগে বলে, কেন যাবে না? কী করছে আব্বু? মিলি শান্ত হয়ে রাফুর পাশে বসলো। তারপর বললো, আচ্ছা ধরো তোমার আম্মুকে কেউ মিথ্যে অপবাদ দিয়েছে, সবার সামনে ছোট করেছে, তোমার আম্মুকে মরে যেতে বলেছে, আঘাত করছে, কষ্ট দিয়েছে, মেরে ফেলার হুমকি দিয়েছে, তোমাদেরকে বাজে কথা বলেছে। তুমি কি চাও সেই মানুষটার কাছে তোমার আম্মু ফিরে যাক, যে লোকটা তোমাদের বাজে কথা বলেছে, ছুঁড়ে ফেলেছে? তুমি কি চাও ওদের সাথে যেতে? রাফু সাথে সাথে বলে, কক্ষণই না। তুমি জানতে চাও না তোমার আম্মুকে কে এত কষ্ট দিয়েছে? কে? তোমার আব্বু। এখন তোমরা আব্বু যদি তোমাদেরকে নিতে আসে, তুমি কি চলে যাবে? রাফু আর তুতুল দুজনে মাথা নাড়িয়ে না বলে দিল। মিলির চোখের কোণে জমে থাকা জলটা মুছে ওদের টেনে বলে, গুড গার্ল, এভাবে মায়ের পাশে থাকো। তোমার আম্মু তোমাদের জন্য অনেক কষ্ট করছে। তোমরা চলে গেলে মা এবার মরে যাবে। আমরা যাব না।
ওদের এই কথোপকথনের দরজায় দাঁড়িয়ে শুনছিল শোভা। কষ্টে বুক ফেটে যাচ্ছে। সব সন্তানের অধিকার আছে বাবাকে পাশে পাওয়ার, কিন্তু কোনো খারাপ বাবার এই অধিকার নেই। এমন সময় দরজার বেল বাজলো। শোভা গিয়ে দরজা খুললো। শোয়েব ওর মা আর বাবাকে দেখে চোখে মুখে ভেতরে ঢুকলো। চোখে মুখে অস্বস্তি, ঠোঁটে হাসি ঝুলিয়ে রাখলেও শোভা বেশ বুঝতে পারলো শোয়েব চিন্তাগ্রস্ত। শোভা ওদেরকে বসতে দিল। তুমি বুঝি শোভা? শোয়েবের মায়ের কথা শোভা বলে, আসসালামু আলাইকুম। জি আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন মা? জি, আপনি ভালো? খুব ভালো। তোমার আব্বু আম্মু কোথায়? বাসায় আছে, আমি ডেকে দিচ্ছি ওদের। শোভা ভেতরে গেলে রমজান সাহেব আর সালমা বেগমকে ওখানে যেতে বলে। শোয়েবের সাথে কথা, অনেক ফলমূল মিষ্টি নিয়ে আসছে। কিছুক্ষণ পরে আরও মেহমান আসবে। শোভা রেস্তোরাঁর খাবার অর্ডার দিল। এতজনের রান্না এই মুহূর্তে সম্ভব না। মিলি বসার ঘরে মানুষের কথাবার্তা শুনে রাফু আর তুতুলকে নিয়ে বেরিয়ে এসলো। সাহেবের পুরো ফ্যামিলিকে দেখে ওর চক্ষু ছানাভরা। তাহলে এরাই কে? শোভার দিকে তাকাতে ও মুচকে হাসি। শোয়েব মায়ের কানে কানে মিলির কথা বলতে উনি মিলির দিকে তাকালেন। মিষ্টি চেহারা, সাদা রঙের জামদানি শাড়িটা বেশ মানিয়েছে মিলিকে। শুনি বুদ্ধি করে শোবার কাছে শাড়িটা পাঠিয়ে দিয়েছেন আগে। মিলি খুব সুন্দর দেখাচ্ছে। উনি হাসি মুখে বললেন, তুমি মিলি? আসো আমার পাশে। হবু শাশুড়ির পাশে বসে মিষ্টি মুখ করে নাও মা। মিলি চমকে উঠল, মানে শাশুড়ি? ও অবাক হয়ে শোবার দিকে তাকাতেই শোভা হেসে ফেলল। মিলির আগে চোখে ওর দিকে তাকালো। সাহেবের মা সব কিছু লক্ষ্য করে মুচকে আসলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, মিলি, আমি তোমার সঙ্গে একা একটু কথা বলতে চাই। শোভা বলল, আসুন, আমি আপনাদের ঘরে নিয়ে আসছি। শোয়েবের মা আর মিলি গেস্ট রুমে দিয়ে এলো শোবার ঘরে। মিলি রেগে আড়ালে শোবার হাতে কয়েকটা চিমটি কেটেছে। শোভা পাত্তা না দিয়ে মিলির ঋণ শোধ করার জন্য শোবার পক্ষে সম্ভব না, কিন্তু ওর জন্য মিলির জীবনটা নষ্ট হোক শোভা তা চায় না। আর শোয়েবের ভালোবাসায় কোনো খাত নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। আর মিলি যতই না বলুক, শোভা বুঝতে পারে মিলির মনে শোয়েবের জন্য একটা অনুভূতি, শ্রদ্ধার জায়গা আছে। তাই শোভা মিলির বাবা মা সাথে যোগাযোগ করে খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে ওদের দুজনে আজ বিয়ে দেবে। ধুমধামে বিয়ে মিলি কখনোই পছন্দ করে, কিন্তু এই কথাটা শোয়েব বা মিলি কেউ জানে না। সব কিছু তৈরি করে রেখেছে একটু হলেও, যদিও মিলির জীবনটা স্বাভাবিক করে দিতে পারে, তাহলে শোভা খুব সুখী। না হোক না নিজের সংসার, মিলিরটা হোক। এক পশলা বৃষ্টি দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর একটা পর্ব আসবে, সম্পূর্ণ পর্বগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন।